Joy to the world, the Lord is come. Let earth receive her King. নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালবেলার কাজকর্ম শেষ করে দেখো স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ব্লগটা সঙ্গে থাকো, পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলে দিই, আজকের ব্লগ তার সাথে আজকের দিনটা জানো তো আমার জীবনে, না আমার জীবনে বললে ভুল হবে, আমাদের জীবনে একটা স্পেশাল দিন। তার কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিক। আমার 11 বছর বিবাহ বার্ষিক, মানে পূর্ণ হয়ে 12তম বিবাহবার্ষিক আজকে। তো 11টা বছর তোমার দাদাভাইয়ের সাথে কাটালাম। সেও আমার কাছে অজানা অচেনা ছিল একটা সময়, আর আমিও তার কাছে ছিলাম একদম অজানা অচেনা। তো আজকের স্পেশাল দিনের স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের স্পেশাল ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আমি দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়ে তোমার দাদাভাইকে নিয়ে এলাম। আজকে স্পেশাল দিনে স্পেশাল মানুষটার সাথে আলাপ করাবো না, সেটা কিভাবে হয় বলো। তো আমি দেখো তোমার দাদাভাইকে হাই করতে বলছি বলে তিন্নি একদম হেসে লুটোপুটি খাচ্ছে, যেন কি একটা ব্যাপার ঘটছে। আর শিয়া এখন টিউশন গেছে, টিউশন থেকে এলে আবারও তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। আর দেখো আমি চলে এলাম ঠাকুর ঘরে। সকালবেলার কাজকর্ম মোটামুটি শেষ করেছি, রান্নাবান্না কিন্তু শেষ হয়নি। আজকে যেহেতু বিবাহবার্ষিক, তো মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা প্রতি বছরই থাকে, প্রতি বছরের মতন দেখো এবছরও মন্দিরে পুজো দিতে যাব। পুজোর সমস্ত কেনাকাটা সকালবেলা তোমার দাদাভাই এনে দিয়েছে আমাকে, ফল ফুল, তারপর যা যা লাগবে বিবাহবার্ষিকী পুজো দেওয়ার জন্য আলতা সিঁদুর, চাল, ধূপ, এই সমস্ত মিষ্টি, এই সমস্ত দিয়েই দিই। তো 3টে মন্দিরে পুজো দেওয়া হবে, একটা মন্দিরে চাল টাল দিয়ে দেবো, অন্যান্য মন্দিরে মিষ্টি আর পয়সা দিয়েই দেব। তো আমি মন্দিরে পুজোটা দিয়ে এসে তারপর আমার বাড়ির ঠাকুরের পুজো করব। তো পুজোর পর্বটা শেষ হয়ে গেলে কি বলো তো, আমি রান্নার কাজে যোগটা ভালোভাবে বেশ দিতে পারবো। ওই জন্য মন্দিরে পুজোটা দিয়ে চলে এলাম একদম ছাদে। আর আমার ছাদের গাছে জানো তো প্রচুর ফুল ফোটে, প্রচুর মানে প্রচুর না, মানে প্রতিদিনের নিত্য পুজো করার জন্য যতটুকু ফুল ততটুকু আমার কাছে এনাফ, আমার ছাদে যতটুকু ফুল ফোটে। তো আমার কাছে তো প্রচুরই। আর নিজে হাতে গাছ লাগিয়ে নিজে হাতে বাগান তৈরি করে সেখান থেকে ফুল তুলে পুজো করা, তার মজা বা তার আনন্দ কিন্তু একদমই আলাদা। আর সেই কারণে না সকালবেলা ফুল তুলে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ আমার এই ছোট্ট ছাদ বাগানটা আমি তো একটু একটু তিল তিল করে সুন্দর একটা বাগান তৈরি করে ফেলেছি। সেই কারণে একদিন নয় তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আমার ছাদের এই ছোট্ট ফুলের বাগানটা। তো এখানে দেখো আমি অনেক ফুলই তুলে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো ফুল তুলেছি। আর এখন কটা বাজছে বলো তো, তবুও 8:30 পৌনে 9টার মতো মোটামুটি বেজেই গেছে। তো দেখো কতগুলো ফুল আমি তুলে নিয়েছি। তো ছাদে ফুলগুলো তুলে নিয়ে কিছু জামা কাপড় ছিল মেলে দিলাম। আর জানো বন্ধুরা, বিবাহবার্ষিকীর দিনে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে তোমার দাদাভাইয়ের সাথে আমার একদমই কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়েছে। আবার পুরোপুরি দেখাশোনা বললেও ভুল হবে, অনেকটা কিন্তু দেখাশোনার ফাঁকে ফাঁকে প্রেমও ছিল। যেমন ধরো দেখাশোনা হতে হতে আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়, টাকা পয়সা লেনদেনের ব্যাপারে, মানে ফোন টোন এইসব ব্যাপারে ঝগড়াঝাটি হয়ে দেখাশোনা পুরোপুরি কেটে যায়, 3-4 মাস যোগাযোগ পুরো বন্ধ হয়ে যায়। আবার একদিন হঠাৎ করে তোমার দাদাভাই আমার যেহেতু ফোন নাম্বারটা জানতো, তো আমাকে ফোন করে, ফোনেতে আবার আমাদের কথা হতে থাকে। কথা হওয়ার পর গোপনে গোপনে আমরা দুজনের সাথে কথা বলতাম। দেখো শিয়া চলে এসেছে, তোমাদের সাথে আবার শিয়াকেও একটু আলাপ করিয়ে দিলাম। তারপরে দেখো গল্পটা পরে বলছি। এখানে শ্বশুরমশাইকে প্রণাম করে নিচ্ছি। আমার বিয়ের 10 মাস আগে, পরেই হচ্ছে, আগে বলছি সরি, পরে শ্বশুরমশাই মারা গেছে। তারপরে এখানে দেখো শাশুড়ি মাকে প্রণাম করলাম। তো শাশুড়ি মা দেখো আমাকে কিন্তু প্রচুর, আমাকে বললে বলাবে, আমাদেরকে প্রচুরই ভালোবাসেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাবান্নার কাজগুলো মন দিয়ে করতে পারবো। পুজোর পর্ব কিন্তু শেষ করে নিলাম। হ্যাঁ, আমাদের বিয়ের গল্পটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো আমাকে ফোন করার পর আমাকে আর কিছু বলেনি যে আমি চাকরি পেয়েছি বা কিছু, তোমার দাদাভাই আমাকে কিন্তু জানায়নি। আমাকে শুধু বললো যে চিনতে পারছো। আমি চিনতে পেরেও কিন্তু অনেকটা নাচেনার ভান করে বলেছিলাম না চিনতে পারছি না, কে বলুন তো। তো আমাকে নাম বলার পর বললো আমি অমুক ব্যক্তি বলছি। আমি তখন বললাম আচ্ছা চিনতে পেরেছি, কি বলছেন, তখন আপনি দিয়েই বলতাম।
প্রথমেই জিজ্ঞাসা করলো যে তোমার কি দেখাশোনা অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। আমি বললাম না, আমি তো তখন পুলিশের চাকরির জন্য জানো তো বন্ধুরা প্রচুর প্রচুর পরীক্ষা টরীক্ষা দিচ্ছিলাম, তাছাড়াও তখন একটা কোম্পানির চাকরির সাথে যোগ ছিলাম। তো অফিসে আমাকে ফোনটা করে কথা বলতে চাই, তুমি তো এখন অফিসে আছো, বাড়ি গিয়ে আমার বাবার সাথে কথা বলিয়ে দিও। আমি তো আর ফোন করিনি, কারণ আমার বাড়ি ফিরতে ফিরতে সেই দিনে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমার বাবা সন্ধ্যাবেলা একটু মোড়, আমাদের ওখানে মোড় আছে, মোড়ের দিকে বেড়াতে যায়। আর বাবাকে ফোনটা লাগিয়ে দেওয়ার মতো সাহস তখন পর্যন্ত আমার ছিল না, কারণ তখনকারের যুগে জানো তো আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে বাবাদের সাথে বলতে একটু লজ্জায় পেতাম। তো বাবাকে আমি আর কিছু বলিনি। পরের দিন সকালে আবার ফোন করেছে, ফোন করে বললো কী হলো, কালকে যে ফোন করতে বললাম করলে না। হ্যাঁ, করা হয়নি, এরকম একটা অজুহাত দিয়েছিলাম। তারপরে বললো ঠিক আছে তোমার বাবা কি এখন বাড়িতে আছে, দাও। তো সৌভাগ্যবশত আমার বাবা বাড়িতে ছিল, বাবাকে দিলাম। আর খুব ভয়ে ভয়ে ছিলাম আমি, মা, আমার বাড়িতে যারা ছিল জেঠিমা সবাই, যে কি বলবে, হঠাৎ করে ফোন করলো। তো ফোনটা করেই দেখছি বাবার মুখ থেকে যে আওয়াজটা পেলাম, আমরা সবাই তিনজনে দাঁড়িয়েছিলাম যে আমার বাবা কি বলে সেটা শুনবো। তো বাবার মুখ থেকে একটা আওয়াজই এলো যে আপনার ছেলে যদি মন্ত্রীও হয়ে যায় তাহলেও কিন্তু সেই টাকা আর সেই গয়নায় দেবো, তার থেকে বেশি কিন্তু না। শুনে অবাক হয়ে গেলাম। তারপরে দেখলাম ফোন রাখছি বলে বাবা রেখে দিল ফোনটা। কি হয়েছে না হয়েছে সেখানটা দাঁড়িয়ে শোনা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি ফোনটা নিয়ে চলে গেলাম। তারপর মা বাবাকে জিজ্ঞাসা করলো, তো বাবা একটা কথাই বললো যে ছেলেটা নাকি চাকরি পেয়েছে। ওর বাবা বললো একটা দিন দেখে আমাদেরকে যেতে, কিন্তু ছেলে চাকরি পায় যাই পাক, আমার মেয়েও তো কোনো কিছুতে কম না। তো আমিও কিন্তু টাকা কোনোভাবেই বাড়াবো না, তাতে বিয়ে হোক বা নাই হোক। তো আমি বাবার তখন সেই কথাটা শুনে আমার সত্যি বাবার প্রতি আমার মানে এটাই মনে হয়েছিল যে সত্যি বাবারা হয়তো এরকমই হয়। মেয়ে যেমনই হোক না কেন, বাবাদের কাছে মেয়েরা কিন্তু সব সময়ই হচ্ছে মূল্যবানই হয়, তাই না? তো তারপরে তো গিয়ে সব ঠিকঠাক হয়েছিল। আর জানো বন্ধুরা, বিয়ের মানে দেখাশোনার প্রথম থেকেই আমাদের মানে টোন এইসব ব্যাপারে আমার শ্বশুরমশাইয়ের অনেকটা দাবি ছিল, আর সেই সব নিয়েই একটু আপত্তি আমার তরফ থেকে তো ছিল। কারণ এই টাকা পয়সার বিষয়ে মানে টাকা পয়সা তো মেয়ের বাবারা বলো টাকা গয়নাগাটি সব দিতেই চায়, কিন্তু তার ওপরেও যদি ছেলের বাবাদের একটা দাবি থাকে তখন তো একটু প্রতিবাদ করতেই হয়। তো সেরকম ধরনের আমি একটা প্রতিবাদ করেছিলাম যে তুমি কি সরকারি চাকরি করো যে এত টাকা দাবি করছো। তো যাই হোক, জানি না ঠাকুর হয়তো সেই কথাটা শুনে নিয়েছিল। তো তোমার দাদাভাই মানে দেখাশোনা চলতি পর্বেই চাকরি পেয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা যেই সোনা বলেছিল সেই টাকা সেই সোনা থেকে 1 পয়সা কিন্তু বাড়ায়নি। আর বন্ধুরা সত্যি কথা না বললে তোমরা বিশ্বাস করবে না, আর ওই টাকা ওই সোনাতে আমার শ্বশুরমশাইও রাজি হয়ে গিয়েছিল, যেহেতু তার ছেলে কোম্পানির চাকরি করতো আর সরকারি চাকরি পেয়ে গেছে, তাই তার দাবিটা আর কিন্তু বাড়েনি। ঠিক আছে, তো একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এ তো গেল আমাদের বিয়ের 2 পরিবারের কথা। আর তোমার দাদাভাই আর আমি কিন্তু মাঝে মধ্যে দেখা করতাম দুজনে, যেহেতু আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি, মানে মেদিনীপুর আর হুগলি পুরো দুটো ডিস্ট্রিক্ট। তো তারপরেও তোমার দাদাভাই মাঝে মধ্যেই যেত আমার সাথে দেখা করার জন্য, আর সেগুলো তো এখন শুধুমাত্র স্মৃতি। আর যেহেতু তোমার দাদাভাই সবে চাকরিতে জয়েন করেছিল, আর আমিও একটু কাজের জন্য পুলিশের চাকরির জন্য চেষ্টা করছিলাম, সেই জন্য আমরা কিন্তু সাথে বিয়েটা করিনি। মোটামুটি 1টা বছর পরেই কিন্তু আমরা বিয়েটা করেছিলাম। নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে 1টা বছর পরেই করব, এতে করে টাকা পয়সা আমার বাবারও জোগাড় করার একটা ব্যাপার ছিল, তার সাথে তোমার দাদাভাই সবে চাকরিতে জয়েন করেছে, আমিও একটু চাকরির চেষ্টা করছি। এই সব নিয়ে দেখাশোনা ঠিক হওয়ার মোটামুটি 1 বছরের কাছাকাছি আমাদের বিয়েটা হয়। তো এই গেল আমাদের বিয়ের একটা ছোট্ট গল্প। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মটন রান্না হয়ে গেল। মটনটা দেখো কষে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর আজকে বিবাহবার্ষিকী, বুঝতেই পারছো স্পেশাল ডে, সেই কারণেই কিন্তু আমার দাদাভাই আজকে মটন নিয়ে এসেছিলো। আর দেখো মটনের কালারটা কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ওইদিকে শিয়া তিন্নি প্রত্যেকে স্নান করিয়ে দিয়েছি, তোমার দাদাভাই স্নান করে ঠাকুর প্রণাম, বাবার ছবিতে আর কি শাশুড়ি মাকে প্রণাম করতে গেছে, আমি এখানে ভাতটা বেটে নিচ্ছি। তো আজকে কি মনে হলো যে 4 জনে একসাথে বসে ভাত খাবো, তাছাড়া অনেকটা দেরিও হয়ে গেছে। আর তিন্নি তো একা খেতে পারে না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু খায়, সবাই যখন মজা করে একসাথে খাবো বলি না তখন খায়। আর এই যে দেখো তোমার দাদাভাইয়ের জন্য আমি একটা গিফট এনেছি, ও কিন্তু আমাকে গিফট দিয়েছে। ও যে কী গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর ওকে আমি দেখো আমার সাধ্য মতো দিয়েছি, মানে ও আমাকে যে হাত খরচগুলো দেয় সেগুলোই তো আমি সঞ্চয় করে তার থেকেই কিছু বাঁচিয়ে ওকে আমি একটা গেঞ্জি আর দেখো একটা হচ্ছে শার্ট দিয়েছি।
জন্মদিন আর বিবাহবার্ষিকী এই দুটো দিনেই আমি তোমার দাদাভাইকে কিছু না কিছু গিফট দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য মতো। তো এই যে এই জামাটা দিয়েছি তোমার দাদাভাই কিন্তু প্রচুর পছন্দ হয়েছে। যেহেতু আজকে একবার নতুন জামা পরবে, পরার পর খুলে দেবে, কারণ প্রচণ্ড গরম তো এমনিতেই বাড়িতে জামা পরে থাকতেই পারে না, তো একবার পরে খুলে দিয়েছিল। আর আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা আমরা আমাদের মতো করে স্পেশাল করলাম, করার চেষ্টা করেছি স্পেশাল, আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আর সন্ধ্যাবেলা আমরা কি করলাম না করলাম মানে আজকের দিন, সেটা তোমরা পরের ব্লগে অবশ্যই পেয়ে যাবে। আর আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ কামনা করছি। টাটা।